এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ওমর ইরান, যাচ্ছি তার কাছে। ইরান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ইরান, আমরা জানি যে সম্প্রতি মঙ্গলবারই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের শান্তি আলোচনার জন্য যাচ্ছেন। এবার আবার অন্যদিকে আমরা দেখছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি না হলে পুনরায় যুদ্ধ শুরুর একটি ইঙ্গিত দিয়েছেন। এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি? আপনি জানেন যে জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসলে পাকিস্তান যাবেন এমন খবর গত কয়েকদিন ধরেই চার হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে তিনি বলেছেন যে জেডি ভ্যান্স এরই মধ্যে ইসলামাবাদের পথে আছেন, অর্থাৎ গতকাল কিন্তু মূলত হওয়ার কথা ছিল বৈঠকটি, কিন্তু গতকাল আমরা দেখলাম যে শেষ পর্যন্ত জেডি ভ্যান্স আসলে সেখানে যায়নি। বার্তা সংস্থা রয়টার্স যেমনটি বলেছে যে জেডি ভ্যান্স তখন পর্যন্ত ওয়াশিংটনেই অবস্থান করছিলেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসত্য কথা বলেছেন, যেটি রয়টার্সের খবরে মূলত দাবি করা হয়েছে, এবং তাই কিন্তু দেখা গেল সবশেষ এখন আবার ট্রাম্প বলছেন যে তিনি মঙ্গলবার যাবেন, অর্থাৎ বাংলাদেশ সময় যেতে পারে। সবশেষ তথ্যগুলো আমরা দেখে আসি, তারপর এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। এই পর্যায়ে এসে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যে সংঘাত, যেটি যুদ্ধবিরতি চলছে, আপনি জানেন যে এই মুহূর্তে আলোচনা প্রায় অনিশ্চিত, যেহেতু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যে প্রতিনিধি দল সেটি ইসলামাবাদ পৌঁছাবে। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি ঠিক আসলে কত সময়, কতজন নিয়ে, কোন সময় আসলে তারা পৌঁছাবেন। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে ধরনের হুমকির মুখে আছে, বিশেষ করে আপনি জানেন যে ইরানের নৌ বন্দরগুলো এখন পর্যন্ত অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র, এবং এরই মধ্যে তুস্কা নামে একটি পণ্যবাহী জাহাজ কিন্তু তারা জব্দ করে নিয়ে গেছে। সেখানে অনেকগুলো ক্রু ছিল, অর্থাৎ তাদের মুক্তিরও দাবি জানিয়েছে এবং জাহাজটি ফেরত দেওয়ারও দাবি জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে ইরান কোনো ধরনের চুক্তিতে যেতে চায় না বা শান্তি আলোচনাতে যেতে চায় না। আর ট্রাম্প বিপরীতে বলছেন যে চুক্তিতে না পৌঁছালে এই অবরোধ বহাল থাকবে, এমনকি পুনরায় আবারও হামলা শুরু হতে পারে। এবং শেষ পর্যায়ে যুদ্ধবিরতির মেয়াদ, আপনি জানেন যে আগামীকালেই মূলত একই সঙ্গে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে, সেটির মেয়াদও শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কি হবে? তার মানে কি আবারও যুদ্ধবিরতি শেষ হলে সাথে সাথে আবার কি দুপক্ষ যুদ্ধে লিপ্ত হবে? সেটি একটি বড় বিষয়, আসলে দেখার বিষয়। আর আপনি জানেন যে এই হরমুজ প্রণালীর যুদ্ধের কারণে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এর মধ্যে যে নতুন খবর সেটি হচ্ছে হরমুজ প্রণালীতে একটি প্রতারক চক্র ফাঁদ পেতেছে, যারা ইরানের হয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বা বিভিন্নভাবে টোল আদায়ের চেষ্টা করছে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেগুলো যদি দেখে আসি তাহলে দেখতে পাবো যে আসলে সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে টালমাটাল পরিস্থিতি বলা যায়। ইরান, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে কিন্তু এরই মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মার্কিন কংগ্রেস ভবনের সামনে সাবেক সেনা সদস্যরা একদম আপনি ঠিকই বলেছেন। আপনি জানেন যে সব মিলিয়ে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশেও কিন্তু তোপের মুখে আছেন, বিশেষ করে শুধু দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেমন সরব হচ্ছে, তবে তার দেশেই আমরা এর আগে কয়েকদিন সাধারণ মানুষদেরও বিক্ষোভ দেখছি। এখন একদম সাবেক যেসব সেনা সদস্য আছেন তারাই কিন্তু এই যুদ্ধের প্রতিবাদ করছে, এমনকি বর্তমান যারা সেনা সদস্য আছেন তাদের পরিবারের স্বজনরাও এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং সেখানে ব্যাপক ধরপাকড় হয়েছে। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি আগে। সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন সাবেক সেনা সদস্যরা। অ্যাবাউট ফেস নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে স্থায়ীভাবে ইরান যুদ্ধবন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের মতে যুদ্ধবন্ধের ক্ষমতা কংগ্রেসের হাতেই রয়েছে, কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। কংগ্রেসের ক্ষমতা আছে, কিন্তু তারা আসলে কি করছে? আমাদের মতো সাধারণ মানুষকে ক্যালিফোর্নিয়া থেকে এত দূরে এসে বলতে হচ্ছে তারা যেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়, নিজেদের দায়িত্ব পালন করে। এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক। আমরা ইরাক যুদ্ধের সময় যেসব প্রতিশ্রুতি, অজুহাত আর যুক্তি শুনেছিলাম, আজও ঠিক সেগুলোই শুনছি। আর মধ্যপ্রাচ্যে আমাদের উপস্থিতি বৈধতা দিতে এসব যুক্তি বারবার বদলানো হচ্ছে। পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও সাবেক সেনারা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখলে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। কংগ্রেস ভবনের ভেতরে জোরদার করা হয় নিরাপত্তা। বিক্ষোভে যোগ দেন বর্তমান সেনাদের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। তারা মনে করেন দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত না এলে আরও প্রাণহানি ঘটতে পারে, যা ঠেকাতে এখনই কংগ্রেসকে উদ্যোগী হতে হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। অরিজিৎ, আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে যুক্তরাষ্ট্রের ভেতরেও কিন্তু যে চাপা ক্ষোভ সেটি আমরা দেখতে পাচ্ছি। একেবারে সদস্যরা, মার্কিন যেসব সেনা সদস্য আছেন, সাবেক সেনা সদস্য,
তারাই তাদের ক্ষোভ জানাচ্ছেন। এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও বারবার বলছেন যে এই যুদ্ধ চালানোর মতো যে সক্ষমতা কিংবা যে এই বৈধতা সেটি ট্রাম্প আসলে পারেন কিনা সেটি প্রশ্নের মুখে পড়ছে। আমরা যদি সবশেষে আরও কিছু তথ্য দেখি তাহলে দেখতে পাবো যে এখন পর্যন্ত আপনারা জানেন যে শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে শুধুমাত্র এটি ইরান কেন্দ্রিক নয়, একই সঙ্গে লেবাননেও কিন্তু এই সংঘাত ছড়িয়েছে এবং আপনি জানেন যে 10 দিনের একটি যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালিয়ে যাচ্ছে লেবাননে, বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলে, এবং সবশেষ আজও 6 জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ সেখানে নিহত হয়েছেন। আর এই যে যারা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনীকে জাতিসংঘের বিশেষ দূত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছে, বলছে যারা গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন যত ধরনের অপরাধ রয়েছে সবগুলো করছে। আপনি দেখেছেন যে এর আগে গাজায় কি পরিমাণ নির্মম যজ্ঞ চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটি আমরা ইরানেও দেখেছি, এখন নতুন করে লেবাননেও শুরু হয়েছে এবং যে কারণে মূলত লেবাননের সাধারণ মানুষও কিন্তু এখন যে আবার নিরাপদে ফিরে আসবে, তাদের যারা বাস্তুচ্যুত হয়েছেন সেটিও একটি মানবিক বিপর্যয়ের মুখে। এবং একটু আগে যেটি দেখলাম যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বিক্ষোভ হয়েছে, শুধুমাত্র সাবেক সেনাদের নাও, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই ক্ষোভ ছড়িয়ে পড়ছে এবং যুদ্ধের অনিশ্চয়তায় সতর্ক বিনিয়োগকারীরা। আপনি জানেন যে যুদ্ধের কারণে একেবারে পুরো বিশ্বে অর্থনৈতিক যে শৃঙ্খলা সেটিও কিন্তু ভেঙে পড়েছে। যখনই আলোচনার কথা হচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম বাড়ছে বা কমছে, আবার আলোচনা থেকে সরে গিয়ে যখনই যুদ্ধের কথা আসছে তখনই আবার শেয়ার বাজারে দরপতন হচ্ছে কিংবা জ্বালানি তেলের দাম বাড়ছে। একইভাবে বিশ্ববাজারে সোনার দাম আজ 0.5% কমেছে। এশিয়ার শেয়ার বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে, শুধুমাত্র যেহেতু আসলে নতুন করে বৈঠকের কথা আসছে, অর্থাৎ আগামীকাল বৈঠকের একটি সম্ভাবনা রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যখনই বৈঠকের কথা বা ইরান পরিস্থিতি শান্ত হবে বা স্থিতিশীল হচ্ছে তখনই অর্থনৈতিক যেই সুবাতাস সেটি ফিরে আসে এবং যুদ্ধের আভাসের সঙ্গে সঙ্গে আবারও কিন্তু জ্বালানি বাজারে একটি হইচই পড়ে যায় এবং টালমাটাল অবস্থা হয়। সেই প্রভাব বাংলাদেশের মতো দেশে এসেও পড়ে, যেটি কিনা আপনি আমি সরাসরি ভুক্তভোগী হই। সামগ্রিকভাবে এই যুদ্ধ আসলে কেউই চায় না, শুধুমাত্র ট্রাম্প। অনেকেই বলছেন, পশ্চিমা গণমাধ্যমগুলো যেমনটি দেখেছেন, যে ট্রাম্প আসলে নিজে থেকে উপচে পড়ে এই যুদ্ধটি এনেছেন এবং যেটি উস্কানি দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।